ওকে, সো এখানে দেখেন আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম হিয়ার। সো আমরা যে রুলসটা গত ক্লাসে পড়েছি সেটা হচ্ছে আইদার অর বা নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের ডান পাশে যেই সাবজেক্টটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট। সেখানে যেহেতু হিজ ফ্রেন্ডস অর এর পরে কে আছে, হিজ ফ্রেন্ডস, তো আমাদের এখানে হিজ ফ্রেন্ডসটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ধরতে হবে। সো হিজ ফ্রেন্ডস যেহেতু এখানে সাবজেক্ট, তো এটা প্লুরাল, ওকে, একাধিক, প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্টটা কি হবে? হিজ ফ্রেন্ডস। তাহলে অ্যান্সারটা কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এই টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তা অ্যান্সারটা বলে দেন সবাই কি হবে। তাহলে অর, অর এর সাথে হচ্ছে হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে কি হ্যাভ কাম হেয়ার হবে নাকি হ্যাজ কাম হেয়ার হবে? বলেন তো। ইউ হ্যাভ টু অ্যান্সার ইন দ্য চ্যাট বক্স, অথবা আপনি চাইলে ভয়েস অন করে দিতে পারেন। হ্যাজ হবে কেন? হ্যাজ হবে না, এটা হবে হ্যাভ। বিকজ হ্যাজ হচ্ছে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, হ্যাজ। কিন্তু এখানে হিজ ফ্রেন্ডস আমরা বসাচ্ছি কার সাথে? হিজ ফ্রেন্ডস এর সাথে। তো হিজ ফ্রেন্ডস এর সাথে কখনো হ্যাজ বসে না, বসবে? এখানে যেহেতু একাধিক ফ্রেন্ড, তো কখনোই বসার কোনো স্কোপ নেই, ওয়ে নেই। সেখানে কি বসবে আসলে? হ্যাভ। কারণ হিজ ফ্রেন্ডস, তাহলে আমরা বসাচ্ছি অ্যাকচুয়ালি কিশোরের সাথে না, আমরা বসাচ্ছি আসলে হিজ ফ্রেন্ডস এর সাথে। তাহলে আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কাম হিয়ার। আচ্ছা, পরের এক্সাম্পলটাও দেখেন। আইদার কিশোর অর হিজ ফ্রেন্ড, এটা একটু বোঝার ব্যাপার আছে, দেখেন। আগেরটার মতোই, তবে জাস্ট সূত্রটা বুঝলে পারবেন। তাহলে আমরা জানি অর বা নরের সাথে যেটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট। সো এখানে হিজ ফ্রেন্ড, আইদার কিশোর অর হিজ ফ্রেন্ড, এখানে আবার কয়জন ফ্রেন্ডের কথা বলা হচ্ছে দেখেন তো 2 নম্বর এক্সাম্পলটাতে। অ্যান্সার করতে হবে আপনাদেরকে, না হলে ইট উড বি ডিফিকাল্ট ফর মি। আমি তো একলা একলা সবকিছু বুঝাইতে পারবো না, আপনাদেরকে কোঅপারেট করতে হবে। না বুঝলেও বলবেন, বুঝলেও বলবেন। আগে অ্যান্সার দেওয়ার দরকার নাই, আগে বলেন যে হিজ ফ্রেন্ড কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা জানি অর বা নরের সাথে যেটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট। তাহলে অর বা নরের সাথে আছে এখানে হিজ ফ্রেন্ড। এখানে এটা হিজ ভাইয়া ফ্রেন্ড হচ্ছে, প্লুরাল, মানে হিজ ফ্রেন্ডটা প্লুরাল না? না হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড এটা তার বন্ধু। এখানে তার একজন বন্ধুর কথা বলা হচ্ছে, সো তার একজন বন্ধু কে সেটা তো থার্ড পারসন, আমরা জানি না। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যদি এস থাকতো তাহলে বুঝলাম তার একাধিক ফ্রেন্ড। যেহেতু হিজ ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ডের কথা বলা হচ্ছে। ধরো আমি যদি বলি তোমার বান্ধবী শিউলি, তাহলে তোমার বান্ধবী শিউলি কি থার্ড পারসন না? অবশ্যই থার্ড পারসন, এবং সে একজন। ঠিক আছে, সেখানে একজন জি কোন ভাইয়া। ফ্রেন্ড সেটার কথা বলা নাই, বাট এখানে একজন ফ্রেন্ডের কথাই বলা হচ্ছে। আগেরটাতে কিন্তু দেখো ফ্রেন্ডস, অর্থাৎ তার অনেকগুলো বন্ধুর কথা বলা হচ্ছে, অর্থাৎ কিশোর এবং তার অনেকগুলো বন্ধু এখানে এসছে। আর এটাতে বোঝায় যে কিশোর এবং তার একটা বন্ধু তার সাথে আসছে। এটাই এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্ব, এজন্য কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট হবে থার্ড পারসন, এবং এটা সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে হ্যাজ বসবে। হ্যাজ বসবে। ইয়েস। সো এটা কি সবার কাছে মেক সেন্স করে? এটা কি বোঝা যায়? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পলটাতে যাই, এটা যদি বুঝে থাকেন। নেক্সট। আচ্ছা, আগেরটা ছিল আই। আচ্ছা, এটা উচ্চারণটা হচ্ছে আইদার বা ইদার, যেটাই বলেন। নাইদার বা নিদার, দুইটাই কারেক্ট উচ্চারণ, দুইটাই সঠিক। সো আইদার বা ইদার যেটাই বলেন দুইটাই ঠিক আছে। আচ্ছা দেখেন, নাইদার বা নিদার। আচ্ছা আমি নাইদার দিয়ে বলি। নাইদার হি অর নর আই, তাহলে আমরা জানি অর বা নরের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কে? আই। ঠিক আছে, যেহেতু নরের সাথে আছে আই, আর নাইদারের সাথে আছে হি, তাহলে হি আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হবে নরের সাথে, অর বা নরের সাথে যেটা থাকে সেটা হবে আমাদের সাবজেক্ট। তাহলে দেখেন, নাইদার হি নর আই, না সে না আমি। নাইদার মানে হচ্ছে না, ওকে, সেও না আমিও না, এরকম কিছু। নাইদার হি নর আই হ্যাজ ডান দিস বা ইট। আচ্ছা তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? আচ্ছা, আগে বুঝতে হবে যে নরের সাথে কি আছে? আই। তাহলে আমরা জানি অর বা নরের সাথে যেটা আছে সেটা হবে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হবে আই,
তাইলে বলেন আই এর সাথে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাভ বসবে। আই এর সাথে হ্যাভ বসে, আই এর সাথে কখনো হ্যাজ বসে না। সো এখানে আই অনুযায়ী কারেক্ট অপশনটা হচ্ছে হ্যাভ। নাইদার হি নর আই হ্যাভ ডান ইট, অর্থাৎ না সে না আমি কাজটা করেছে, অর্থাৎ আমরা দুইজনের কেউই কাজটা করিনি। দুইটাই নেগেটিভ বোঝাচ্ছে, মানে সেও কাজটা করেনি, আমিও কাজটা করিনি। ওকে, সো আমরা পরের এক্সাম্পলটাতে জায়গা। পরেরটা দেখেন, নাইদার হি নর শি হ্যাজ হ্যাভ ডান ইট। একই কথা, জাস্ট হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা কি হবে বলেন তো? নাইদার শি হি নরের হ্যাজ। সাথে কি কি? হ্যাজ হবে। আচ্ছা, ইয়েস, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো শি এর সাথে কখনো হ্যাভ বসে না, শি এর সাথে বসে হ্যাজ। আচ্ছা, তাহলে এটা কি হবে? শি হ্যাজ ডান ইট, অর্থাৎ সে বা আমি, অর্থাৎ মেয়েটা বা আমি কাজটা করিনি। অর্থটা হচ্ছে এরকম। আচ্ছা, নেক্সট এক্সাম্পল। আমাদের কিন্তু সবগুলা বুঝতে হবে আলাদা আলাদা করে, হ্যাঁ, এগুলো ফাঁকি দেওয়া চলবে না। রুলস না বুঝলে পরীক্ষায় কনফিউজড হয়ে যাবেন, এই জন্য রাইট ফর্ম অফ ভার্বস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো একদম ক্লিয়ারলি রুলস গুলো জানতে হবে। অলরাইট, সো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। আইদার মাধুরী অর ইউ এম ইজ আর গোয়িং হোম, অর্থাৎ হয় মাধুরী অথবা তুমি। তো তুমির সাথে কি বসে? আমাদের সাবজেক্ট কে এখানে? ইউ। আমরা জানি অর বা নরের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউর সাথে কি বসে? এম ইজ আর, ইউর সাথে কি বসবে? আর। আর, ভেরি গুড। ওকে, সো আইদার মাধুরী অর ইউ আর গোয়িং হোম, হয় মাধুরী অথবা তুমি বাসায় যাচ্ছ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। অলরাইট, নেক্সট এক্সাম্পল হচ্ছে আইদার আই অর হি এম ইজ আর টেকিং টি। আগের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, নার্স রুবেল ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন। ওকে, ফাহিমা আফরিনের জন্য এই মেসেজটা। ওকে, আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে আইদার আই অর হি এম ইজ আর টেকিং টি, হয় সে অথবা আমি চা খাচ্ছি। তাহলে হি হচ্ছে এখানে আমাদের ইজ। সাবজেক্ট। ইজ হবে না ভাইয়া। আইদার হি অর, আইদার আই অর ইজ। হি, হিজ কেন হবে? হয় সে, হয় আমি অথবা সে। এখানে হিজ লিখবো কেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আইদার আই অর হি, হয় আমি অথবা সে চা খাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে কি বসাবো? হি এর সাথে কি বসবে? এম ইজ আর। প্রেজেন্ট টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? এম ইজ আর। ইজ বসবে। ওকে, হি এর সাথে সবসময় ইজ বসে, অথবা হি এর সাথে কি বসে? এখানে হচ্ছে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি তাহলে কি হবে? তে ওয়াজ। ওয়াজ হবে, হি ওয়াজ। হ্যাঁ, ওয়াজ টেকিং অথবা ইজ টেকিং। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হবে ইজ টেকিং, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হবে ওয়াজ টেকিং। খুবই সহজ, বুঝতে পেরেছেন সবাই কেন জি। ইজ টেকিং জি ওয়াজ ভাইয়া টেকিং বুঝছি। হলো? ওকে, আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা দেখেন। একই ব্যাপার, জাস্ট হচ্ছে আই ব্যবহার করা হয়েছে। 6 নাম্বারটা আবার বলেন। আর 6 নাম্বারটা বললাম যে আমরা তো রুলস অনুযায়ী জানি যে আইদার অর বা নাইদার নর থাকলে অর বা নরের ডান পাশে যেটা থাকবে সেটা অনুযায়ী আমাদের সাবজেক্ট। তাহলে এখানে 6 নাম্বারটাতে সাবজেক্ট হচ্ছে হি। এখানে ব্র্যাকেটে বিভার্ব গুলা দেয়া আছে, হ্যাঁ, মেন ভার্বটাও দেয়া আছে। তাহলে আমি তিনটা থেকে একটা চুজ করব শুধু। তাহলে আমরা হি এর সাথে কি বসে? হি এর সাথে কি জীবনে এম বসে? বা হি এর সাথে কি জীবনে আর বসে? বসে না, হি এর সাথে বসে ইজ। আর টেকিং তো অলরেডি এর সাথে দেয়া আছে, সেটা আমি ইজ লিখলাম কেন? যদি এখন খাচ্ছে এরকম বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়। আর যদি আমি দেখি যে আমি যদি এখানে জাস্ট একটা লেনজা লাগাই দেই যে তারা খাচ্ছিল, হ্যাঁ, কয়েকদিন আগে, আমি যদি বলি যে
আমি অথবা সে কয়েকদিন আগে আগে টঙে বসে চা খাচ্ছিলাম বা খাইতেছিলাম, হ্যাঁ। তো এরকম যদি বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি লিখছি মূলত সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো সেটাই আর কি, জাস্ট ভেরি সিম্পল, যে হি এর সাথে ইজ টেকিং হতে পারে অথবা অপশন থাকলে ওয়াজ টেকিং, দুইটাই হতে পারে। অল রাইট, নেক্সট এক্সাম্পল হচ্ছে আইদার হি অর আই এম ইজ আর টেকিং টি। যদি আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে আই। ওকে, তাহলে আই এর সাথে কি আই বসবে? এম। হুম, তাহলে আইদার এম। হি অর আই এম টেকিং টি। আইদার হি অর আই এম টেকিং টি। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। এখানে আবার 6 নাম্বারটা কি ঘুরে গেল। ওকে, নেক্সট, আইদার হাসান অর রুবেল। আমি এখানে চলে আসছি। আইদার হাসান অর রুবেল হ্যাভ হ্যাজ ডান দিস। আপনারা বলেন, আমি এটা বলবো না, অ্যান্সার আপনারাই বলেন। হাসান অথবা রুবেল রুবেল হ্যাজ। কাজটা করেছে। রুবেলের সাথে কি বসবে? রুবেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা প্রেজেন্ট হ্যাজ পারফেক্ট হবে টেন্স। ভাইয়া। ইয়েস, রুবেলের রুবেল সাথে হ্যাজ হ্যাজ, বলে ইয়েস রুবেল হ্যাজ ডান। ডান ইট। আচ্ছা, নেক্সটটা বলেন, 9 নাম্বারটা বলেন। আইদার মাধুরী অর হার ফ্রেন্ড এমিজ আর ভিজিটিং কক্সেস বাজার। কি হবে? সাবজেক্ট কি আর এখানে? আর ফার্স্ট অফ অল আর হার ফ্রেন্ড। না, এখানে আগে বুঝে অ্যান্সার আর দিবেন। এখানে হবে হিজ ভাইয়া। ফ্রেন্ড। মাধুরীর কয়টা বান্ধবীর কথা বলা হচ্ছে এখানে? 9 নাম্বার। তার বন্ধু, মানে একজন আর ভাইয়া। ইয়েস, এখানে একজন ফ্রেন্ডের কথা বলা হচ্ছে, হ্যাঁ। আইদার মাধুরী অর হার ফ্রেন্ড। হার ফ্রেন্ড, এখানে একজন ফ্রেন্ডের কথা বলা হচ্ছে। তাহলে একজন ফ্রেন্ড হলে কি হবে? হার ফ্রেন্ড ইজ, ওকে, ইজ ইজ। ভিজিটিং কক্সেস বাজার। বুঝে গেছে? আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখেন। হার আইদার ফ্রেন্ড মাধুরী ইজ অর হার ভিজিটিং ফ্রেন্ডস। কক্সবাজার। এটা দেখেন, আইদার মাধুরী অর হার ফ্রেন্ডস, এখানে হার ফ্রেন্ডস আর বলতে হবে ভাইয়া আর। ভাইয়া ইজ তার হবে। একাধিক বন্ধুর কথা বলা হচ্ছে। হার ওকে, ফ্রেন্ডস এর সাথে আর। ইয়েস, জি। তো তার হার ফ্রেন্ডস, ইয়েস প্লিজ সাইলেন্ট প্লিজ, আমি বললে অ্যান্সার দিবেন। আচ্ছা, এদের মাধুরী অর হার ফ্রেন্ডস আর হবে এটা, হ্যাঁ, আর ভিজিটিং কক্সেস বাজার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা দেখেন এবি, এটার সিরিয়ালটা আমরা চেঞ্জ করে ফেলছি, দেখেন। দ্য টিচার, আচ্ছা এটা হয় কি, এটা রুলসটা হচ্ছে দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং প্রত্যেকটার সাথে যদি দি থাকে তাহলে তারা আলাদা ব্যক্তি। ঠিক আছে? আলাদা ব্যক্তি হলে সাবজেক্ট প্লুরাল, যেহেতু এন্ড দ্বারা যুক্ত আছে। আর যদি দুইটা একই ব্যক্তি হয়, কেমনে বুঝবেন? প্রথম সাবজেক্টের আগে দি থাকবে, পরবর্তী সাবজেক্টের আগে দি থাকবে না, তাহলে তারা একই ব্যক্তি, তাহলে তারা সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। আচ্ছা, আমি যে রুলসটা বললাম, এটা কি একবার বললে মনে রাখা সম্ভব নাকি আরেকবার বলতে হবে? জি বলেন তো। ভাইয়া, মনে রাখতে পারবো। ভাইয়া আরেকবার বলে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা সাবজেক্ট, দেখেন এখানে টিচার, এখানে চেয়ারম্যান। একটা সাবজেক্টের আগে দি আছে, আরেকটা সাবজেক্টের আগে দি নাই। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখেন, দুইটা সাবজেক্টের আগে দি আছে, এটাতেও দি, এটাতেও দি। তাহলে যেটা বললাম, দুইটা সাবজেক্টের আগে যদি দি থাকে তাহলে তারা আলাদা ব্যক্তি, এন্ড দ্বারা যুক্ত থাকার কারণে আমরা সাবজেক্টটাকে প্লুরাল হিসেবে ধরবো। দুইটা সাবজেক্ট এবং দুইটা সাবজেক্টের আগে যদি দি থাকে এবং তারা এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে তারা আলাদা ব্যক্তি, তারা ভিন্ন ব্যক্তি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে টোটাল সাবজেক্টটাকে প্লুরাল হিসেবে ধরতে হবে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব ভার্ব সিঙ্গুলার। এক্ষেত্রে প্রথম এক্সাম্পলটা দেখেন, দা একটা একটা ক্ষেত্রে আছে, টিচারের ক্ষেত্রে দা আছে, চেয়ারম্যানের ক্ষেত্রে দা নাই, অর্থাৎ তারা একই ব্যক্তি, অর্থাৎ যেই লোকটা টিচার সেই লোকটাই আবার চেয়ারম্যান ওই এলাকার। ঠিক আছে, সো যদি একটা দি থাকে, বাট দুইটা প্রফেশন বা দুইটা পেশা, যেমন টিচারই একটা পেশা, চেয়ারম্যানগিরি আরেকটা পেশা। তো দুইটা পেশা বা দুইটা যদি একই ব্যক্তি হয় এবং তারা এন্ড দ্বারা যুক্ত থাকে, কেমনে বুঝবেন? একটার আগে দি আছে আরেকটার আগে দি নাই, তার মানে তারা একই ব্যক্তি। আর যেহেতু দুইটার আগে আলাদা, দ্বিতীয়টাতে দেখেন দুইটার আগে আলাদা আলাদা দি আছে, তাহলে তারা ভিন্ন ব্যক্তির জন্য তারা প্লুরাল।
তো যদি দুইটা একই ব্যক্তি হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে দেখেন তো, দ্য টিচার অ্যান্ড দ্য চেয়ারম্যান, তাহলে কি তারা একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি ভাইয়া। তারা একই ব্যক্তির দুইটা পদবি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা হবে দ্য টিচার এন্ড দ্য চেয়ারম্যান হ্যাজ কাম হিয়ার, তাহলে কি হবে, একই ব্যক্তি হলে হ্যাজ। হ্যাজ কাম হিয়ার হবে, রাইট। একই ব্যক্তি হলে হ্যাজ কাম হিয়ার হবে, কারণ যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু দেখেন টিচার এবং চেয়ারম্যান মানে একই ব্যক্তির দুইটা পদকেই আসলে এখানে বোঝানো হচ্ছে, বাট ব্যক্তিটা একই। কেমনে বুঝছি আমরা, দুইটা পদবীর আগে দি নাই, দুইটা পদবীর আগে দি থাকলে তারা আলাদা ব্যক্তি এবং সেটা হতো প্লুরাল, ঠিক আছে। কিন্তু এখানে দুইটা একই ব্যক্তি হওয়ার কারণে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে হ্যাজ বসিয়েছি। দ্বিতীয় এক্সাম্পলটা দেখেন, দ্য টিচার অ্যান্ড দ্য চেয়ারম্যান, তাহলে দুইটা পদবীর আগে দি আছে এবং তারা এন্ড দ্বারা যুক্ত, সুতরাং চোখ বন্ধ করে তারা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট মানে টিচার, এখানে টিচার যে ব্যক্তি ওই ব্যক্তি আবার চেয়ারম্যান না, হয়তো একজন টিচার আর একজন চেয়ারম্যান, দুইটা ভিন্ন ব্যক্তি। তাইলে বি এর ক্ষেত্রে কি হবে, হ্যাভ। বি এর ক্ষেত্রে হবে হ্যাভ। হ্যাভ কেন হলো, কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, ভার্বটা প্লুরাল কিভাবে, আমরা হ্যাভ বসাইছি এই জন্য প্লুরাল। এটা কি বোঝা গেছে সবার? ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। ওকে। সো আমরা তাহলে সি নাম্বারটা দেখেন, তাহলে সি নাম্বারটা আপনারা অ্যান্সার করে আমাকে বলবেন যেটা কি হবে এবং কেন হবে। দ্য বয় অ্যান্ড দ্য স্টুডেন্ট, এই বালকটা এবং এই স্টুডেন্টস গুলা, অনেকগুলা স্টুডেন্টস, হ্যাজ কাম হিয়ার, এখানে এটা কি হবে? হ্যাভ হবে ভাইয়া, কারণ হ্যাভ, দুজন তো আচ্ছা, আলাদা। দুইটা আলাদা, যেহেতু দুইটা দি দ্বারা যুক্ত আছে, দেখেন দ্য বয় অ্যান্ড দ্য স্টুডেন্টস, এই বালকটা এবং ওই স্টুডেন্ট গুলা, দুইটা, দুইটাই প্লুরাল এবং দুইটার আগে দি আছে, ঠিক আছে। সো দুইটা মিলে প্লুরাল আর দুইটার আগে আলাদা দি আছে, জন্য কনফার্ম হলাম যে তারা প্লুরাল। তো এই জন্য এখানে হবে হ্যাভ। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট এক্সাম্পলটাতে যাই। এটা হচ্ছে দ্য ডক্টর অ্যান্ড লয়ার, এটা একটু বোঝার চেষ্টা করেন। ডি নাম্বারটা কি, দ্য ডক্টর, এখানে দেখেন ডক্টর এবং লয়ার, তারা কি একই ব্যক্তি আগে বলেন না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। একই ব্যক্তি। সরি, ভিন্ন ব্যক্তি কিভাবে বলছেন, ভিন্ন ব্যক্তি তো হওয়ার কথা নাই, বলছি ভিন্ন ব্যক্তি হবে সরি তখন ভাইয়া। যখন দুইটা পদবীর আগে দি থাকবে। যদি দুইটা পদবীর আগেই দি দেখেন তাহলে বুঝবেন তারা ভিন্ন ব্যক্তি, তারা একই ব্যক্তি নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা আসলে একই ব্যক্তি, অর্থাৎ যেই লোক, অনেক সময় এরকম হয়, যেমন আমাদের নার্সিং এ এক ভাই আছে, সে হচ্ছে একই সাথে নার্স, সে গভর্নমেন্ট নার্স, আবার সে কিন্তু লয়ার, মানে সে ল নিয়েও পড়াশোনা করছে, মানে দুইটা প্রফেশন তার একই সাথে। সো এরকম যদি কেউ বুদ্ধিমান থাকে তাহলে হতে পারে একই ব্যক্তি দুইটা ভিন্ন পদবি, রাইট। তাহলে দেখেন দ্য ডক্টর অ্যান্ড লয়ার, তারা একই ব্যক্তি। তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা দেওয়া আছে অলরেডি, হ্যাজ, হ্যাজ। ঠিক আছে। কাজ হবে। ইয়েস, এরকম মানুষও আছে, হ্যাঁ, একই ব্যক্তি দুইটা পদবি থাকতে পারে, যেমন আমি একই সাথে নার্স, আমি একই সাথে আমি টিচার, এখন টিচিং এ আছি। সো আমি, এইভাবেও হয় আর কি, হতে পারে। পরেরটা দেখেন, একই এক্সাম্পলের জাস্ট আলাদা রূপ। এটা দেখেন দ্য ডক্টর অ্যান্ড দ্য লয়ার, এই ক্ষেত্রে কিন্তু যেই ব্যক্তি ডক্টর সে কিন্তু আর লয়ার না, এখানে কিন্তু দুইটা আলাদা ব্যক্তি। সো এটা কি হবে বলেন, দ্য ডক্টর অ্যান্ড দ্য লয়ার, হ্যাভ। এখানে কি হবে, হ্যাভ হবে। হ্যাভ। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু তারা আলাদা ব্যক্তি, আলাদা ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত থাকা মানে তারা প্লুরাল, তো প্লুরাল সাবজেক্ট মানে প্লুরাল ভার্ব। ওকে, নেক্সট এক্সাম্পল। এগুলা যেন, এইগুলা কিন্তু পরীক্ষায় থাকে আর অনেকে কনফিউজড হয়ে যায় জাস্ট রুলটা না জানার কারণে। সো এফ নাম্বারটা দেখেন, দ্য ব্যারিস্টার এন্ড দ্য পলিটিশিয়ান। ওকে, দ্য ব্যারিস্টার এন্ড দ্য পলিটিশিয়ান হ্যাজ কাম হিয়ার, এখানে কি হবে বলেন তো, হ্যাজ। এফ নাম্বারটা কাজ হবে। হ্যাজ হবে ভাইয়া, কেন হ্যাজ হবে, একই ব্যক্তি, রাইট। কারণ দ্য দুজন ব্যারিস্টার, কারণ একই একই ব্যক্তি। ব্যক্তি বোঝাচ্ছে। একই দুইটার আগে ব্যক্তি দি নাই। বুঝাচ্ছে এখানে। ইয়েস, যেমন আমাদের জি। একটা এক্সাম্পল দিতে পারবেন, হু ইজ দ্য এক্সাম্পল ফর দিস, ব্যারিস্টার এন্ড পলিটিশিয়ান, কে আমাদের দেশে এরকম একটা লোক আছে বলেন, নাম কি? সুমন ভাইয়া। ব্যারিস্টার সুমন। সুমন। না 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 না, ব্যারিস্টার সুমন না, এটা হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চিনেছেন? আজকে জি না প্রথম ভাইয়া। শুনলাম।
ও, ব্যারিস্টার সুমনও অ্যাজ ওয়েল, ব্যারিস্টার সুমনও হচ্ছে একই সাথে ব্যারিস্টার এবং পলিটিশিয়ান। ইউ আর রাইট, ইউ আর রাইট। এন্ড আন্দালিব রহমান পার্থ, সেও একই সাথে ব্যারিস্টার এবং সে একই সাথে পলিটিশিয়ান। আচ্ছা, ঠিক আছে, সেও খুব পপুলার এবং আম, ভালো পজিশনে আছে বর্তমান। ওকে, সো ব্যারিস্টার এটা আমরা পারলাম। সো এটা যদি এরকম হয়, দুইটা যদি আলাদা ব্যক্তি হয়, অর্থাৎ যেই ব্যক্তি ব্যারিস্টার সে পলিটিশিয়ান না, সেক্ষেত্রে কি হবে? দ্য ব্যারিস্টার এন্ড দ্য পলিটিশিয়ান হ্যাভ হ্যাজ কাম হিয়ার, এটা কি হবে? ওকে, সুমন তো ভাইরাল। আচ্ছা, সো এটা কি হবে বলেন তো, দুইটা আলাদা ব্যক্তি যদি হ্যাঁ। হয় তাহলে? হ্যাঁ হবে। ওকে, অল রাইট। আমাদের নেক্সট এক্সাম্পল, এই রুলসটা আমরা গত ক্লাসে পড়েছি, ইফ ইউ ক্যান রিমেম্বার। one of এটা each of হচ্ছে either of ইচ neither. ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলা যদি থাকে তাহলে আমরা কিভাবে ভার্বটা নির্ধারণ করব। ঠিক আছে, অনেক প্র্যাকটিস করেছি ওই দিনকার ক্লাসেও, আজকেও জাস্ট আমি দেখবো যে আপনাদের এগুলো মনে আছে কিনা। লেটস সি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, One স্টুডেন্টদের of the মধ্যে students একজন। তাহলে আমাদের সাবজেক্ট কি এখানে? অফ এর আগে যেটা থাকে, ওয়ান এর ক্ষেত্রে আমরা জানি ওয়ান, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর ক্ষেত্রে অফ এর আগে যেটা থাকে সেটা অনুযায়ী আমাদের সাবজেক্ট হয়। তাহলে অফ এর আগে কি আছে এখানে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস। তাহলে বলেন তো আমাদের সাবজেক্ট এখানে কি ওয়ান নাকি দ্য স্টুডেন্টস? ভাইয়া ওয়ান উপর সাবজেক্ট হবে। আমি যেটা জানতে চাচ্ছি, আই ওয়ান্ট দ্যাট অ্যান্সার ফার্স্ট। আমি জানতে চাচ্ছি এখানে আমার সাবজেক্ট আসলে কে, মেইনলি আমার সাবজেক্ট কে হবে? ওয়ান হবে। প্রথমে ওয়ান আছে, পরে আছে দ্য স্টুডেন্টস। কে ওয়ান সাবজেক্ট আমার? হবে, প্রিপোজিশনের আগে যেটা আছে ওটা। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগে যেটা, সেটা আমাদের সাবজেক্ট। তাহলে ওয়ান, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে বলা হচ্ছে, অর্থাৎ ক্লাসে যেমন আমার ক্লাসে এখন আছে 13 জন মাত্র, কিন্তু আমার ক্লাসে গ্রুপে স্টুডেন্ট আছে 500 জন। সবাই তো ক্লাস করবে না, সো এখানে বলা হচ্ছে যে ক্লাসে যতগুলা স্টুডেন্টস আছে, ধরো সব থেকে ব্রিলিয়ান্ট হচ্ছে আমাদের লাইলি বেগম, ঠিক আছে? তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তো স্টুডেন্টের মধ্যে মাত্র একজন হচ্ছে ব্রিলিয়ান্ট। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ান। তাহলে অ্যান্সারটা কি হবে, ভার্বটা কি হবে তাহলে? ওয়ান এর সাথে কি বসবে? এম ইজ আর। ইজ। ওয়ান এর, আচ্ছা, আর, আর হবে কেন? একজন লিখছে আর। ওয়ান এর সাথে কি কখনো আর হতে পারে? ওয়ান এর সাথে কি কখনো আর হতে পারে? পারে না। ওয়ান এর সাথে আসলে ইজ, ইজটা হচ্ছে পারফেক্ট। যেহেতু ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ওয়ানের সাথে এম বা আর কোনোটাই বসাতে পারবো না, ইজটা বেশি সুইটেবল। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ব্রিলিয়ান্ট। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলটাতে যাই। 2 নাম্বারটা বলেন। ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট টুডে, এটা কি হবে? আজকের ক্লাসে একজন ইজ মাত্র হবে। প্রেজেন্ট। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ই ওয়ান। দা স্টুডেন্টস কোন আমাদের সাবজেক্ট না, সেক্ষেত্রে ওয়ান যেহেতু সাবজেক্ট, তাহলে টুডে, টুডে থাকলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে টেন্স চেনার একটা চার্ট, একটা হচ্ছে লেকচার আপলোড করে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের কি সময় ছিল এটা দেখার? যে কিছু কিছু মার্কার শব্দ থাকে, যেমন আমি যদি বলি, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার কিছু মার্কার আছে, যেমন ইয়েস্টারডে, দ্যাট ডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ। আবার যেমন প্রেজেন্ট পারফেক্ট চেনার কিছু মার্কার আছে, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও। হ্যাঁ, সেই শব্দগুলা হচ্ছে থাকলে কোনটা কোন টেন্স সেটা বোঝা যায়। এরকম একটা চার্ট দিয়েছি গত ক্লাসে, চার্ট বলতে একটা রুলস এর একটা লেকচার দিয়েছি। আমি আবার ফরওয়ার্ড করে দিব প্রয়োজনে, প্লিজ সেটা দেখবেন। না হলে কিন্তু টেন্স রিলেটেড বা রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড বা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যে কনফিউশন গুলো আছে, সেগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হবে না। ওকে, সো আমি একটু ফার্স্টে যাচ্ছি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট টুডে। তো যেহেতু প্রেজেন্ট টুডে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা যাবে, সো এটা হবে ইজ। ওকে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট টুডে। মাত্র একজন শিক্ষার্থী, অনেকের মধ্যে মাত্র একজন আজকে ক্লাসে আসছে।
আচ্ছা, তারপরে দেখেন ইচ অফ, যদি এখানে আমি তিনটাই লিখছি, যদি ইচ, ওয়ান, আইদার, নাইদার, যেটাই হোক, অফ দ্য গার্লস, এখানে অনেক গার্লস এর মধ্যে হয় প্রত্যেকে বোঝানো হচ্ছে, বা একজন আছে, অথবা আইদার, আইদার অফ দ্য গার্লস, যে কেউ, অর্থাৎ অনেকের মধ্যে আননোন একজন প্রেজেন্ট, অথবা ক্লাসে কেউই প্রেজেন্ট না, নাইদার অফ দ্য গার্লস, আচ্ছা, হ্যাভ গট বা হ্যাজ গট এ প্লাস, অর্থাৎ হয় প্রত্যেকে এ প্লাস পেয়েছে, অথবা অনেকের মধ্যে একজন এ প্লাস পেয়েছে, অথবা অনেকের মধ্যে যে কেউ একজন এ প্লাস পেয়েছে, অথবা অনেকের মধ্যে কেউই এ প্লাস পায়নি। তাহলে এখানে আসলে কি হবে, সিঙ্গুলার দিয়ে লিখতে হবে। ওকে, ইচ, ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, হ্যাঁ, সেটা যদি থাকে তাহলে আমরা কি লিখবো, হ্যাজ। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে সবাই লিখুন, চ্যাট বক্সে লিখুন, বুঝে লিখবেন, হ্যাঁ, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। যদি ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ থাকে তাহলে আমাদেরকে সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হবে। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে যেটাই থাকুক, ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ দ্য গার্লস হ্যাভ এস গট এ প্লাস, সেক্ষেত্রে কি হবে, হ্যাজ। ওকে, হ্যাজ হবে বিকজ এটা সিঙ্গুলার। আর যদি প্লুরাল হইতো সেক্ষেত্রে আমরা হ্যাভ দিতে পারতাম, বাট এখানে প্লুরাল হওয়ার কোনো চান্স নাই। ওকে, সো আমাদের নেক্সট এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, তো আমি আলাদা আলাদা করে দেখাই, যদি বলি ইচ অফ দ্য গার্লস, তাহলে কি হবে, ইচ অফ দ্য গার্লস, বালিকাদের মধ্যে প্রত্যেকে এ প্লাস পেয়েছে, তাহলে এটা কি হবে, হ্যাজ হবে। হ্যাজ। পরেরটা, ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ গট এ প্লাস, এটা কি হবে, আলাদা আলাদা করে দিছি আর কি, আগেরটাকে তিন ভাগ করে দিছি, এখানেও হ্যাজ হবে। এখানেও হ্যাজ হবে। পরেরটা, আইদার অফ দ্য হ্যাজ। গার্লস, মেয়েদের মধ্যে যে কেউ এ প্লাস পেয়েছে, যে কেউ বলতে একজনের কথা বলা হচ্ছে, এটা কি হবে, হ্যাজ হবে। পরেরটা, নাইদার অফ দ্য গার্লস, কেউই পায়নি, না পাইলে শূন্য মানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, কেউ নাই মানে কেউ নাই না, কেউ নাই না মানে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার, ঠিক আছে, কেউ পায় নাই তারপরেও, নাইদার অফ দ্য গার্লস হ্যাজ গট এ প্লাস, কেউই পায় নাই তারপরেও এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাভ দিয়ে লেখা যাবে না, এটা রুলস। ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পল গুলোতে যাই। দেখেন, এইটাও আমি পড়াইছি আপনাদেরকে, যদি একের অধিক থাকে সেক্ষেত্রে কি হবে, প্লুরাল। একের অধিক থাকলে কি প্লুরাল, তাহলে টু অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে গতকাল, এখানে প্রেজেন্ট ইয়েস্টারডে, স্টুডেন্টদের মধ্যে দুইজন গতকাল অ্যাবসেন্ট ছিল, তাহলে আমাদের সাবজেক্ট অফ এর আগে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে অয়ার না হবে। ওয়্যার হবে, অয়ার হবে। কেন অয়ার হবে, কারণ দুইজন, একের অধিক, সো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বা ওকে, সবাই বুঝতে পেরেছেন, আমি কি খুব ফাস্ট পড়াচ্ছি? জি না জি ভাইয়া। স্যার, বুঝতে পারছি। ওকে, জাস্ট একটু পানি খেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দেখেন পরেরটা, টু অফ দ্য স্টুডেন্টস গেট জিপিএ 5 রিসেন্টলি, রিসেন্টলি থাকলে কোন টেন্স, একটু আগে কিন্তু আপনাদেরকে বলছি, বলেন তো, রিসেন্টলি থাকলে কোন টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেরি গুড। তাহলে টু অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কি হবে অ্যান্সারটা, টু হচ্ছে আমাদের গেটস। সাবজেক্ট, নো, টু হচ্ছে হ্যাভ, হ্যাভ গেট এর ভিত্তি হচ্ছে গট বা গটেন, গট। জি ভাইয়া। এটাই অ্যান্সার, হ্যাঁ, হ্যাভ গট বা হ্যাভ গটেন। ওকে, সবাই কি বুঝছেন এটা, এই রোলটা একটু আলাদা, যদিও আলাদা না, একই, জাস্ট এখানে টেন্সের চেঞ্জ হয়েছে, টেন্সের চেঞ্জ মানে হচ্ছে এখানে রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমাদেরকে লিখতে হবে। সো যেহেতু এটা প্লুরাল, তো প্লুরালের সাথে হচ্ছে হ্যাভ আর জাস্ট গট, অথবা দুইটাই আছে, দুইটাই কারেক্ট, গট বা গটেন একই জিনিস। আচ্ছা, নেক্সট এক্সাম্পল হচ্ছে 10 নাম্বারটা দেখেন, 30 of the students ওয়ার প্রেজেন্ট ইয়েস্টারডে, গতকাল বলছে, তাহলে গতকাল মানে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট তাহলে ইন্ডিফিনিট টেন্স। হ্যাঁ, 30 of the students ওয়াজ, শিক্ষার্থীদের মধ্যে 30 জন ক্লাসে প্রেজেন্ট ছিল গতকাল, তাহলে 30 জন কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল। প্লুরাল না ভাইয়া। প্লুরাল, ইয়েস, তাহলে কি হবে, অয়ার, যেহেতু ওয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্স, সো অয়ার। 30 of the students অয়ার প্রেজেন্ট ইয়েস্টারডে, গতকাল আছে
গতকালকের ক্লাসে 30 জন প্রেজেন্ট ছিল। নাম্বার 11, এটা দেখেন এখানেও ইয়েস্টারডে আছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেট জিপিএ 5 ইয়েস্টারডে। গতকাল জিপিএ 5 এর রেজাল্ট দিছে, সো আমাদের শিক্ষার্থীদের মধ্যে একজন জিপিএ 5 পেয়েছে। তাহলে এখানে এটা কি হবে? ইয়েস্টারডে আছে, ওয়াজ গট। was ওয়াজ গট কেন দিব? got তাকে পাওয়ানো হয়েছিল। আমরা তো এটা পেসিভে লিখছি না, আমরা এটা অ্যাক্টিভে লিখছি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস কি হবে? ইয়েস্টারডে। এটা জাস্ট গট। ওকে, জাস্ট গট। বুঝছেন কেন জাস্ট গট হইলো? এখানে কোনো অক্সিলারি ভার্ব আমি ইউজ করছি না, যেহেতু আমি ডিরেক্টলি এটা ভাইয়া বুঝছি না পাস্ট। এটা। আচ্ছা, বুঝেন নাই কেন সেটা আগে বলেন। এখানে বলছে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোন টেন্স আগে বলেন? past indefinite tense। সূত্র অনুযায়ী আসেন, আগে দেখেন ইয়েস্টারডে থাকলে আমাদেরকে মনে রাখতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে একজন জিপিএ 5 পেয়েছিল, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস গট জিপিএ 5 ইয়েস্টারডে। গেটের পাস্ট ফর্ম কি? আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু ভি2। প্লাস ভার্বের B2। অবজেক্ট। এই রুলস এর মধ্যেই পড়ছে, এটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য একটু ব্যতিক্রম লাগতেছে, তাই না? মানে হ্যাভ জি। হ্যাজ নাই। সো এটা তো সিম্পল, জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্বটাই সিঙ্গুলার আকারে পড়ছে। সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস গট জিপিএ 5 ইয়েস্টারডে। বুঝছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এই রুলটাও পড়াইছি আপনাদেরকে। যদি মেনি, মোস্ট, ম্যাক্সিমাম এই ওয়ার্ড গুলা যদি দেখেন, তাহলে সাবজেক্ট হবে প্লুরাল, এর জন্য ভার্বও প্লুরাল। মনে আছে গত ক্লাসের পড়া এটা? মেনি, মোস্ট, জি। ম্যাক্সিমাম। আচ্ছা, গত ক্লাস যারা পড়েছেন তাদের জন্য ইজি, আজকেও ইজি, এটা কঠিন কিছু না। তো দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমরা জানি অফ এর আগে যেটা সেটা আমাদের সাবজেক্ট। সো অফ এর আগে কি আছে? মোস্ট। মোস্ট মানে সর্বাধিক মোস্ট। সংখ্যক। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন টুডেজ ক্লাস। আজকের আর ক্লাসে হবে। বেশিরভাগ শিক্ষার্থী প্রেজেন্ট আছে। তাহলে মোস্ট থাকলে কি হবে এখানে? এম ইজ আর, আর। ওকে। আর ফর হবে। এক্সাম্পল, ইয়েস, পরেরটা কি হবে? ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইয়েস্টারডেজ ক্লাস। এখানে গতকালের ক্লাসে বলা হচ্ছে। প্রথমটা ছিল আজকের ক্লাস, আজকের ক্লাস, কিন্তু এই 13 নম্বরটা হচ্ছে গতকালকের ক্লাসের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস ওয়ার, ওকে, অয়ার। ওয়ার। ওয়ার প্রেজেন্ট ইন ইয়েস্টারডেজ ক্লাস। নাম্বার 14, মেনি অফ দ্য স্টুডেন্টস। মেনি অফ দ্য স্টুডেন্টস, অনেকেই, মেনি মানে অনেকেই। মেনি অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন ইয়েস্টারডেজ ক্লাস। এটা কি হবে? অয়ার। এটাও ওয়ার, খুবই ওয়ার সিম্পল। হবে ভাইয়া। আচ্ছা, আমি যদি বলি 98 জন, 98 অফ দ্য স্টুডেন্টস, ওকে, 98 অফ দ্য স্টুডেন্টস, 98 অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন ইয়েস্টারডেজ ক্লাস, তাহলে কি হবে? অয়ার হবে। এইটা ওয়ার হবে ভাইয়া। প্লুরাল যেহেতু, খুবই সিম্পল তাই না? প্লুরাল যেহেতু, সো জি। এখানে ওয়ার হবে। আচ্ছা, এটা কি মনে আছে ওই যে ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে কিভাবে? ভগ্নাংশ আকারে থাকলে কিন্তু আমরা দুইটাই বিবেচনায় আনতে হবে। অর্থাৎ প্রিপজিশনের আগে ভগ্নাংশ থাকলে প্রিপজিশনের পরে কি আছে সেটা সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের ভার্বটা নির্ধারিত হবে। মনে আছে এটা? যদি ভগ্নাংশ আকারে থাকে, ওয়ান জি। থার্ড, 1/4, 2/3, 3/4, যেটাই থাকুক, তাহলে কি হবে? আচ্ছা, আমি একটা আগে বোঝাই, তারপর একটা আপনার অ্যান্সার দিবেন। 1/3 অফ দ্য বুক, এখানে আমরা জানি যদি ভগ্নাংশ থাকে তাহলে অফের ডান দিকে বাম দিকে দুইটাই দেখতে হবে। অফের ডান দিকে বাম দিকে দুইটাই দেখতে হবে ভগ্নাংশ যদি থাকে। তাহলে 1/3 একটা ভগ্নাংশ, তাহলে আমাদেরকে বিপদে ফেলার জন্য এটা করতেছে ওরা। অফ দা, তারপরে দেখবেন যে অফের পরে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি অফের, যদি আগে ভগ্নাংশ থাকে এবং অফের পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল। জাস্ট এটাই। অফের আগে ভগ্নাংশ এবং অফের পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তাহলে দেখেন এখানে কয়টা বইয়ের কথা বলা হচ্ছে। যেমন আমার কাছে ধরেন একটা বই আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে একটা বইয়ের আমি যদি বলি 1/3 পড়া হয়েছে, একটা বইয়ের 1/3, 1/3 অফ দ্য বুক। ধরেন এখানে 100 পেজ আছে, আমার 30 পেজ পড়া হয়ে গেছে। তাহলে আমি যদি বলি, এটা কিন্তু দেখেন পেসিভ ভয়েসে লিখছি, 1/3 অফ দ্য বুক হ্যাজ বিন রেড বাই মি। দেখে বোঝা যাচ্ছে যে এটা পেসিভ ভয়েস, অ্যাক্টিভে লেখা নাই।
যাই হোক, তো দেখেন 1/3 অফ দ্য বুক, এখানে কয়টা বইয়ের কথা বলা হচ্ছে? একটা বই। একটা বই। তাহলে একটা বই এবং আগে ভগ্নাংশ আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার হিসাবে ধরতে হবে যেহেতু একটা বই। তাহলে এখানে কি হ্যাজ। হবে, হ্যাভ বিন হবে না হ্যাজ হ্যাজ বিন হবে। হবে? হ্যাজ। ওকে, হ্যাজ বিন রিড বাই মি। জি। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখেন, এটা 1/3 অফ দ্য বুকস। এখন আমি যদি বলি আমার কাছে অনেকগুলা বই আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কাছে এখন কয়টা বই, অনেকগুলা বই। ডু ইউ সি ইন দ্য স্ক্রিন? ইয়া। অনেকগুলা বই। সো অনেকগুলা বইয়ের মধ্যে যদি আমি আমার 1/3 পড়া হয়, তারপরেও কি আমি যদি বলি আমার কাছে 10টা বই আছে, আমি 3টা বই পড়েছি, এটা কি দুইটাই প্লুরাল বোঝাচ্ছে। অনেকগুলা বই এক নম্বরে প্লুরাল, এবং এর মধ্যে 3টা বই সেটাও প্লুরাল। তাহলে 1/3 অফ দ্য বুকস, তাহলে এখানে কি বুকস, তার মানে কি এটা প্লুরাল। ওকে, সো 1/3 অফ দ্য বুকস এটা প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। হ্যাঁ তাহলে এখানে হবে। কি হবে? হ্যাভ বিন রিড বাই মি। হ্যাভ বিন রিড বাই মি, ভেরি গুড। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। 2/3 অফ দ্য বুক, এখানে আবার একটা বইয়ের কথা বলা হচ্ছে, তাহলে এখানে সিম্পলি কি হবে, হ্যাজ। হ্যাজ বোঝানোর বিন। দরকার আছে? ওকে, পরেরটা দেখেন, আমি যদি বলি 2/3 অফ দ্য বুকস, এখানে আবার অনেকগুলা বইয়ের 2/3 বোঝাচ্ছে, তাহলে দুইটাই প্লুরাল, 2/3 ও প্লুরাল, এবং 2/3 আমি প্লুরাল বলবো না, মানে অনেকগুলা বই 2/3 প্লুরাল সেটা বলছি। তাহলে বুকস এক নম্বরে প্লুরাল, আর অনেকগুলা বইয়ের যদি 2/3 সেটাও প্লুরাল। ধরেন আমার কাছে 10টা বই আছে, এর মধ্যে 2/3 মানে ধরেন 6টা পড়া হয়ে গেছে, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, এটা হবে হ্যাভ। ওকে, হ্যাভ হ্যাঁ। বিন, হ্যাভ বিন। ইয়েস হ্যাভ বিন রেড। আচ্ছা, এটা হচ্ছে যদি জিরান ইনফিনিটিভ থাকে সাবজেক্ট হিসাবে, সেটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। যেমন আমি যদি বলি বাইং বুক, বিভার, হ্যাঁ, বাইং বুক, জিরান তো বোঝেন না আপনারা? জি, জিরান ভার্বের হচ্ছে সাথে হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি। আইএনজি। সাবজেক্ট হিসাবে কাজ করে, নাউনের মতো আচরণ করে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে টু প্লাস ভার্ব, হ্যাঁ, যেটাকে বলা হয়। ইনফিনিটিভ। রিলেটিভ। সো যদি জিরান ইনফিনিটিভ থাকে সাবজেক্ট হিসাবে বাক্যে, সেক্ষেত্রে আমরা তাকে সিঙ্গুলার হিসাবে ধরবো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, বাইং বুক ইজ মাই ইজ মাই হবি। 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 পরেরটা কি হবে দেখেন তো, টু ইট পিপল অ্যাপল হ্যাজ বিকাম মাই ফেভারিট হবি। আপেল খাওয়া আমার একটা প্রিয় অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে এটা কি, এটা অ্যান্সার হচ্ছে, আচ্ছা, এটা ধরেন বি ভার্বই দেয়া এখানে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, টু বি ভার্ব আর কি, হ্যাঁ। তাহলে এটা কি হবে, হ্যাজ বিকাম। আমি ইজ বিকাম বলতে পারি না, ঠিক আছে, ইজ বিকাম বলা অসম্ভব। এটা হচ্ছে হ্যাজ, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তো হ্যাজ বিকাম, এখানে এটা হ্যাজ বিকাম মানে হচ্ছে বি, হ্যাজ বিকামটা আসলে আমি লিখছি মূলত প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বিকাম। হ্যাজ হচ্ছে ভি, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, বিকাম হচ্ছে V3। আচ্ছা, টেকিং সিগারেট ইজ মাই ব্যাড হ্যাবিট। আর আমি যদি বলি হ্যাজ বিকাম মাই ব্যাড হ্যাবিট, সেটাও হবে। তাহলে এটা হচ্ছে কি, বি ভার্ব দিয়ে যদি আমি লিখি, জাস্ট যদি বি থাকে, তাহলে কি হবে এটা, টেকিং সিগারেট ইজ মাই ব্যাড হ্যাবিট। এটা যদি অ্যান্সারটা আমি অন্যভাবে দেই, যে আগেরটার মতো, টেকিং সিগারেট আমি যদি বলি হ্যাজ বিকাম মাই ব্যাড হ্যাবিট, দুইটাই হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে হবে ইজ, এটার ক্ষেত্রে হবে হ্যাজ বিকাম, যদি এরকম অপশনে থাকে। দুইটা একসাথে দিবে না, যে কোনো একটা হয়তো দিতে পারে। ওকে, সো এটা বাদ। আচ্ছা, আরেকটা রিক্যাপ দেখি আপনাদের মনে আছে কিনা। 2/3 অফ দ্য বুক, একটা বইয়ের 1/3 পড়া হয়েছে, তাহলে এটা কি হবে অ্যান্সারটা? হ্যাজ বিন ফিনিশড।
ওইটা অ্যান্সার দেয়া আছে, দেখেই বুঝে ফেলছেন। আচ্ছা, এটা না, কি হবে বলেন তো? এটা কি হবে বলেন তো? 2/3 অফ দ্য বুকস হ্যাভ বিন ফিনিশড। হ্যাভ বিন। আচ্ছা, যদি আমি বলি 2/3 অফ দ্য ওয়ার্ক ফিনিশড, তাহলে এটা অ্যান্সারটা কি হবে দেখি, কে বলতে পারেন? হ্যাজ বিন ফিনিশড। ওকে, এখানে বলা হচ্ছে একটা কাজের 2/3, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, আর অফের আগে যেটা আছে 2/3 সেটাও একটা সাবজেক্ট। দেখেন আসলে কয়টা কাজের কথা বলা হচ্ছে সেটা আমাদের বিবেচনার বিষয়। সেখানে 2/3 অফ দ্য ওয়ার্ক, একটা কাজের 2/3 শেষ হয়ে গেছে সেটাই বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। সো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটা কাজের কথা বলা হচ্ছে, একটা কাজের 2/3 শেষ, সেক্ষেত্রে আমাদের এটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। অর্থাৎ একটা কাজ, এটার 1/3 সেটা সিঙ্গুলার হবে। তো 2/3 অফ দ্য ওয়ার্ক এখানে হবে হ্যাজ বিন, কাজটা শেষ করা হয়েছে। কাজ নিজে নিজে কখনো শেষ হয় না, যেহেতু কাজটাকে শেষ করা হয়েছে, মানুষ কাজ করে কাজটাকে শেষ করছে, সেটা আসলে পেসিভ ভয়েসে দেয়া আছে এখানে। হ্যাঁ, 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। আচ্ছা, আমরা তারপরে এটা এটা একটু ইম্পর্টেন্ট, দেখেন এগুলো একটু আগে নিয়ে যাই। এটা দেখেন, আগেরটা বুঝলে এটাও বুঝবেন। দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, এখানে কি হবে? এখানে ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, আমের, অনেকগুলা আমের অনেকগুলা ফ্লেভারের কথা বলা হচ্ছে। ধরেন রাজশাহীর আম, খুলনার আম, বা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম, এক একটা আমের এক এক স্বাদ। যাই হোক, এখানে দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, এখানে আসলে কয়টা আমের ফ্লেভারের কথা বলা হচ্ছে বলেন তো? অনেকগুলো। অনেকগুলা অনেক, ভাইয়া। আচ্ছা, অনেকগুলো আমের অনেকগুলো ফ্লেভারকে ইন্ডিকেট করছে, দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ। ওকে, দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস। ম্যাঙ্গোজ। আচ্ছা, এখানে আমগুলো। অনেকগুলা আমের কয়টা ফ্লেভারের কথা বলা হচ্ছে বলেন তো? অনেকগুলা। আচ্ছা, জাস্ট এ মিনিট, হ্যাঁ আমি একটু আসছি, 1 সেকেন্ড একটু লাগে থাকুন তো। সময় লাগবে আর একটু, 10 মিনিট লাগবে। আসে বসতে পারো, আমি জাস্ট হচ্ছে শেষ করি। ওকে, আচ্ছা দেখেন এখানে দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস, আচ্ছা এখানে কিন্তু একটা ফ্লেভারের কথা বলা হচ্ছে, এখানে দ্বিতীয়টা তো অনেকগুলা ফ্লেভার। সরি ফর দ্যাট, সরি ফর দ্য ইন্টারাপশন। সেখানে দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস, ধরেন আপনার কাছে এক ঝুড়ি আম আছে, এক ঝুড়ি আমের যে টেস্ট সেটা আসলে কেমন হবে আপনি জানেন না, ঠিক আছে? সেজন্য আপনার কাছে ধরেন 5-6টা আম আছে বা এক ঝুড়ি আম আছে, তো এটার ফ্লেভারটা কেমন হবে? মিষ্টি হবে নাকি টক হবে? যে কোনো একটা হতে পারে। এখানে এই জন্য দা ফ্লেভার, একটা ফ্লেভারের কথা বলা হচ্ছে। যদি ফ্লেভারের সাথে এস থাকে তাহলে আমরা বুঝবো অফের আগে প্লুরাল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি অফের আগে সিঙ্গুলার। আর একটু বুঝেন, আগেরগুলোর মতোই। তাহলে দা ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, অর্থাৎ অনেকগুলো আমের একটা ফ্লেভারের কথা বলা হচ্ছে এখানে। দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোজ, তাহলে এখানে কি হবে? এম ইজ আর, কোনটা হবে? ইজ হবে। ইজ হবে, যেহেতু এখানে পার্টিকুলারলি একটা ফ্লেভারের কথা বলা হচ্ছে। আচ্ছা, পরের এক্সাম্পলে দেখেন দ্য ফ্লেভারস অফ দ্য ম্যাঙ্গোজ। সো আর ধরেন, এখানে দ্য ফ্লেভারস, এখানে অনেকগুলা ফ্লেভারস, অনেকগুলা আম, অর্থাৎ নানা আমের নানা ফ্লেভার, নানা টেস্ট। সেখানে দুই দিকেই প্লুরাল, অর্থাৎ আর হবে অফের ভাইয়া। ডান দিকে বাম দিকে দুই দিকেই প্লুরাল, তো এটা হবে আর। এটা দেখেন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামস, দ্য রেজাল্ট অফ দ্য এক্সামস, এখানে কি হবে? দ্য রেজাল্ট অফ দ্য ইজ হবে। এক্সামস এম ইজ ইজ হবে। আর আনএক্সপেক্টেড। এখানে একটা রেজাল্ট বলা হচ্ছে, ধরেন আপনি যে অনেকগুলা এক্সাম দিছেন সেটার একটা তো চূড়ান্ত একটা রেজাল্ট আসে, ধরেন আপনি জিপিএ 5 পেলেন, বা হচ্ছে ধরেন 4.5 পেলেন, যেটাই হোক, তাহলে একটা রেজাল্ট, দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট এখানে আসলে একটা রেজাল্ট, দ্য রেজাল্ট অফ দ্য এক্সামস ইজ আনএক্সপেক্টেড।
আর আমি যদি বলি দ্য রেজাল্টস অফ দ্য এক্সামস, এটা কি আর হবে? আর আনএক্সপেক্টেড। দুই দিকেই প্লুরাল। হ্যাঁ, দুই দিকেই প্লুরাল থাকলে মানে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। এখানে অফের ডান দিকে বাম দিকে যদি বাম দিকেরটা যদি সিঙ্গুলার, ডান দিকেরটা প্লুরাল, তাহলে আমাদের সাবজেক্ট হবে সিঙ্গুলার। দুই দিকেই প্লুরাল, অর্থাৎ দ্য রেজাল্টস, দ্য এক্সামস, দ্য ফ্লেভার্স, দ্য ম্যাঙ্গোস, দুই দিকেই প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল। সো এগুলো একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, এগুলো একটু মাথায় রাখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকেই যেটা ভুল করে, এটা ইম্পর্টেন্ট আর কি পড়াচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা স্পেশাল রুল। এটা এটা দরকার নাই, এটা দরকার। এটা হচ্ছে সাম, যদি সাম, মোর, লট অফ, লটস অফ, মেজরিটি অফ, নো, তারপরে নান, এগুলার ক্ষেত্রে আসলে আপনি ভার্বটা কিভাবে লিখবেন? সো ডিপেন্ডস অন নাউন, নাউনটার উপর ডিপেন্ড করবে। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার, কাউন্টেবল হলে প্লুরাল হিসাবে ধরতে হবে। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হিসাবে ধরবেন, কাউন্টেবল হলে প্লুরাল হিসাবে ধরবেন। আচ্ছা দেখেন, সাম বুকস ইজ আর ইম্পর্টেন্ট। সাম বুকস, এটা কি আমরা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? যদি এখানে কিছু বই হয় এবং আমরা কি, আনকাউন্টেবল। সাম বুকস কেন আনকাউন্টেবল হবে? এখানে কাউন্টেবল যদি হবে। বই যদি 100টাও থাকে, আপনি কি গুনতে পারবেন না? বই গণনা করা যায়। বই গণনা করা যায়, রাইট। তাহলে সাম জি বুকস ভাইয়া, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট। আমি যদি বলি সাম ওয়াটার, এম ইজ আর পিওর, তাহলে কি হবে? ওয়াটার কি আমরা কাউন্ট করতে পারি? আনকাউন্টেবল। আর হবে, কারণ পানি গণনা করা যায় না। ইয়েস, তাহলে পানি হচ্ছে গণনা করা যায় না, এজন্য এটা সিঙ্গুলার হবে। গণনা করা যায় না মানে এটা কি হবে? আনকাউন্টেবল, এজন্য এটা সিঙ্গুলার, তাহলে এটা হবে ইজ। সাম ওয়াটার ইজ পিওর। আর পিওর বলতে পারছি না, কারণ এটা কাউন্টেবল না, পানি কাউন্টেবল না। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। নেক্সট হচ্ছে দেখেন, সাম সুগারস, এম ইজ আর হিয়ার। তো সুগার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। সুগার দিলে গুনতে পারবেন না, সো এটা আনকাউন্টেবল, এজন্য এটা হবে সিঙ্গুলার, এজন্য এটা হবে ইজ। ইজ। সাম সুগারস ইজ হিয়ার, কিছু চিনি এখানে আছে। ফর এক্সাম্পলটা দেখেন, নো এক্সাম্পল, নো থাকলে কি হবে? সিঙ্গুলার, ওকে। নো এক্সাম্পল, দেখেন নো এক্সাম্পল, বি রিলেভেন্ট, কি হবে? এম ইজ আর, ওয়াজ ওয়ার, এখানে কি হবে? ইজ। কি হবে? নো এক্সাম্পল ইজ ইজ হবে রিলেভেন্ট। ভাইয়া। ইয়েস, সো এখানে এক্সাম্পল আনকাউন্টেবল, অর্থাৎ কয়টা এক্সাম্পলের কথা বলা হচ্ছে সেটা জানা নাই, সেক্ষেত্রে ইজ হবে আনকাউন্টেবল। আর যদি জানা থাকে, ধরেন 5টা এক্সাম্পল দিল, 10টা এক্সাম্পল দিল, তাহলে নো এক্সাম্পলস, এটা হচ্ছে কি কাউন্টেবল। নো এক্সাম্পলস আর রেলেভেন্ট। রিলেভেন্ট। তারপরেরটা দেখেন, এ লট অফ পেনস, তাহলে পেন অনেকগুলা কলম থাকলো, সেটা কি আমরা গুনতে পারি নাকি পারি না? পারি। পারি তাহলে না। এ লট অফ গুনতে পারি পেনস, ভাইয়া। হ্যাঁ, এ লট অফ পেনস, তাহলে এটা কি হবে? ওহ, বাই ইয়েস্টারডে। ওয়ার। হ্যাঁ, এটা পেসিভে আছে। বট, কলম তো নিজে নিজে কেনা হয় না, কলম কেউ কিনে, তো এটা কেনা হয়, অর্থাৎ এই লট অফ পেন্স কি হবে? আচ্ছা, আমি আপনাদেরকে অপশন দিই, বট ওয়াজ বা অয়ার, বাই, বট, বট, ওকে। কি হবে, অয়ার। কোনটা হবে বলেন? বট। অয়ার, ওকে। অয়ার কেন হবে? কারণ কলম আমরা গুনতে পারি, যতগুলো কলমই কেনা হোক না কেন। এ লট অফ পেন্স অয়ার বট, শুধু বট না, এটা হবে ওয়ার বট। ওয়ার বট কেন হবে? কারণ কলম কেনা হয়েছে, কলম তো নিজে নিজে নিজেকে কিনে ফেলে না, সামবডি হ্যাজ টু বাই দেম। নেক্সট এক্সাম্পলে দেখেন, এ লট অফ সুগার সেল ইয়েস্টারডে, এটাও আপনাদেরকে অপশন দেই,
ওয়াজ সোল্ড sold. অথবা ওয়ার সোল্ড। শুধু সোল্ড হবে না, এটা পেসিভে আছে, বুঝতে হবে। এ লট অফ সুগার, গতকাল দোকানদার অনেক চিনি বিক্রি করেছিল, এটাই বোঝাচ্ছে আর কি। তাইলে এখানে কি হবে? ওয়াজ Was সল্ট। আচ্ছা, ওয়াজ সোল্ড। কেন? কারণ সুগার আমরা গুনতে পারি না, তাহলে এ লট অফ সুগার আনকাউন্টেবল, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার। এ লট অফ সুগার ওয়াজ সোল্ড ইয়েস্টারডে। নেক্সট এক্সাম্পলটা দেখেন, নান অফ দ্য স্টুডেন্টস বি ব্রিলিয়ান্ট। নান অফ দ্য স্টুডেন্টস, এটা কি হবে বলেন তো? নান অফ দ্য স্টুডেন্টস সিঙ্গুলার। ওকে, নান অফ দ্য স্টুডেন্টস। নো ওয়ান, নোবডি, নাথিং, নান, যেগুলাই থাকুক না কেন, দেখেন স্টুডেন্টস এর মধ্যে জিরো, মানে কেউ না, তাহলেও এটা কি সিঙ্গুলার হিসেবে ধরতে হবে আমাদেরকে। ডু ইউ রিমেম্বার? এই রুলটা আগে বলেছি আপনাদেরকে। এটা কি বুঝছেন সবাই? নান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টের মধ্যে একজনও ব্রিলিয়ান্ট না, সেক্ষেত্রে কি হবে? বিভাগ যদি দেই তাহলে ইজ। সবাই কি শুনতে পাচ্ছেন? নান অফ দ্য স্টুডেন্টস ইজ ব্রিলিয়ান্ট। এটা দেখেন, নান অফ দ্য মানি ফাইন্ড, কোনো টাকাই পাওয়া যায়নি। তাহলে ওয়াজ ফাউন্ড হবে না ওয়ার ফাউন্ড হবে? এটা পেসিভ ভয়েস। নান অফ দ্য মানি, কোনো টাকাই, বাসায় টাকা রেখে আসছেন, যে দেখেন টাকা নাই, পান নাই, খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কি হবে? নান ওয়াজ অফ দ্য ফাউন্ড। মানি। আচ্ছা, যেহেতু আমরা টাকা গুনতে পারছি না, আনকাউন্টেবল, তাহলে সেটা হবে ওয়াজ ফাউন্ড। এটার ক্ষেত্রে কি হবে? লাস্ট 11 নম্বরটার ক্ষেত্রে, নান অফ দ্য মানি অফ 1000 টাকা, 1000 টাকার কোনো টাকাই অবশিষ্ট পাননি, খুঁজে পাননি, সেক্ষেত্রে কি হবে? where, অর্থাৎ 1000 টাকার কোনো টাকা এখানে নির্দিষ্ট করে দেয়া আছে, কাউন্টেবল, এই জন্য হবে ওয়ার। ওকে, ওয়ার ফাউন্ড, যেহেতু এখানে স্পেসিফিক দেয়া আছে, গুনতে পারছেন, গুনতে পারলে কি হবে? প্লুরাল। কাউন্টেবল হলে প্লুরাল, আনকাউন্টেবল আনকাউন্টেবল হলে সিঙ্গুলার। আচ্ছা, এই রুলটা হচ্ছে আমাদের লাস্ট রুল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদিও নার্সিং এ হয়তো আসবে না, যদি আপনাকে ভার্সিটি মেডিকেলে দেন, আপনাদের জন্য কাজে লাগতে পারে, বাট জেনে রাখা সবার জন্যই ভালো। দেখেন, যদি বাক্যে দেখেন অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলেন, মনে রাখতে হবে। অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, অ্যান্ড নট, এগুলোর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। আবার বলছি, যদি বাক্যে দেখেন অ্যালং উইথ, টুগেদার উইথ, as well as, accompanied with, in addition to, and not, and not এটা আলাদা, and not সে এবং না। ধরেন আপনার বন্ধু এবং আপনি না এই কাজটা করেছেন, এরকম যদি অর্থটা দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা and not ইউজ করি। তাহলে এগুলা যদি থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট থাকবে ডেফিনেটলি, আমরা প্রথম, আইদার অর নাইদার অর এর ক্ষেত্রে আমরা দ্বিতীয় সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করতাম, আর এন্ড নট এর ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট, এবং এইগুলোর ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করব। প্রথম এক্সাম্পলটা দেখেন, প্রথম এক্সাম্পলটা দেখেন সবাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ক্যান ইউ ভাইয়া। হিয়ার মি? ওকে। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, দেখেন আই অ্যালং, এখানে কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। তো আমরা জানি অ্যালং দুইটা। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, এগুলা থাকলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করব। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি এখানে? আই। আই। তাহলে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস গো দেয়ার নাও। আরেকটা ব্যাপার হচ্ছে, নাও থাকলে কোন টেন্স হয় মনে আছে? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। Present continuous tense. তাহলে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, তাহলে কি হবে? এম ইজ আর গোয়িং, কে হবে? I'm good, এম হবে ভাইয়া। I'm এম good, গোয়িং। দেখেন, যদি আমি এটা বাক্যের মধ্যে লিখি, তাহলে এটা কেমন দেখা যায় দেখেন। এম গোয়িং দেয়ার নাও।
দেখেন জীবনে কল্পনা করা যায় মাই ফ্রেন্ডস এটার সাথে এম গোয়িং বসে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে তাই না, কিন্তু এটাই সঠিক। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস এম গোয়িং দেয়ার নাও। ব্যতিক্রম না ব্যাপারটা? জি। আরেকটু আরেকটু ফানি জিনিস দেখাবো সামনে, একটু দেখেন। হি অ্যালং উইথ মাই ফ্রেন্ডস হ্যাভ হ্যাজ গন দেয়ার। আমরা প্রথম সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এর সাথে কি হি বসে? হ্যাজ। হ্যাজ। হ্যাজ হ্যাজ। গন। ওকে, এটা দেখেন। দে অ্যালং উইথ দেয়ার ফ্রেন্ডস। দেয়ার ফ্রেন্ডস আমাদের মাথা ব্যথার বিষয় না, আমাদের মাথা ব্যথা হচ্ছে প্রথম অ্যালং উইথ, এটার প্রথমে কে আছে? দে। তাহলে দের সাথে কি হবে? দে আছে। দে। হ্যাভ। দের সাথে হবে হ্যাভ। ওকে, হ্যাভ গন। আচ্ছা, জীবনে দেখছেন হি এর সাথে এম বসতে? জি না হি ভাইয়া। এর সাথে হি এর সাথে সবসময় কি বসে? ইজ বসে। আজকে আমরা হি এর সাথে এম বসায় দেখাবো। দেখেন, আই এন্ড নট হি ড্যাশ স্টুডেন্ট। এখানে আমি, বাইয়ে বাইয়ে এম হবে। আচ্ছা এম দেখেন, হবে। আমি কিন্তু সে স্টুডেন্ট না, আমি স্টুডেন্ট কিন্তু সে স্টুডেন্ট না, সেটাকে বলার জন্য আমি কি বলবো? আই এন্ড নট হি বি স্টুডেন্ট। বি ভার্বের জায়গাতে আমি কি বসাবো দেখেন। আচ্ছা, এম। অ্যান্সারটা আগে লিখি। এখানে হবে এম স্টুডেন্ট। তো আমি যদি এটা সেন্টেন্সের মধ্যে লিখি তাহলে কেমন দেখা যাবে দেখেন। আই এন্ড নট হি এম স্টুডেন্ট, বাক্যে বসালে এরকম দেখা যাবে। আই এন্ড নট হি এম স্টুডেন্ট। বুঝতে পেরেছেন? আসলে এখানে এমটা কিন্তু হি এর সাথে যদিও দেখতেছি বসছে, বাট অ্যাকচুয়ালি সে বসছে আসলে আই এর সাথে, তার পজিশনটা ভিন্ন জায়গাতে, এজন্য ব্যতিক্রম মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? এগুলো অবশ্য জি নার্সিং এ ভাইয়া। যদিও আসতে নাও পারে, বাট বিভিন্ন জবের এক্সামে আসে বা ক্রিটিক্যাল এক্সাম গুলাতে আসতে পারে। আচ্ছা, আই এন্ড নট হি বি, এটাতে লিখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে হি অ্যান্ড নট আই এম ইজ আর স্টুডেন্ট। তাহলে এক্ষেত্রে কি হবে? ইজ হবে ভাইয়া। হি ইজ। হি এর সাথে ইজ বসবো। এখানে দেখেন আবার আই এর সাথে ইজ বসে গেছে। হ্যাঁ, এর সাথে কখনো আসলে ইজ বসে না, কিন্তু এখানে পজিশনটা ভিন্ন জায়গাতে হওয়াতে মনে হচ্ছে যে আই এর সাথে ইজ বসছে, আসলে বসছে কিন্তু হি এর সাথে। আই এর সাথে আরেকটা ক্ষেত্রে ইজ বসতে পারে, যেমন আই ইজ এন ইংলিশ অ্যালফাবেট। আমি যদি আই কি, আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই একটা ইংরেজি বর্ণ না, সেজন্য আই ইজ অ্যান ইংলিশ অ্যালফাবেট, এক্ষেত্রে আই এর সাথে ইজ বসতে পারে। আচ্ছা, সো মোটামুটি এই জিনিসগুলা হচ্ছে পড়ানোর ইচ্ছা ছিল। আর একটা হচ্ছে লাস্ট একটা জিনিস, যদিও এটা আউট একটা টপিক, তারপরে এটা পড়াই দিই আজকে। জাস্ট 5 মিনিট সময় নিব আর আপনাদের থেকে। সিন্স এবং ফর এই দুইটার ব্যবহার অনেকে পরীক্ষাতে ভুল করে। সিন্স এবং ফর। আচ্ছা দেখেন, পয়েন্ট অফ টাইম, হ্যাঁ এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। সবাই একটু লিখে রাখতে পারেন খাতা কলম থাকলে, আমি দিয়ে দিব ক্লাস শেষে আজকের পিডিএফটা। পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া ব্যাপারগুলা যদি বাক্যে থাকে সেক্ষেত্রে এটা আমরা সিন্স ব্যবহার করব। যেমন মর্নিং, ইভিনিং, দিনে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যতটাই বাজুক, এরকম যদি সময় দেয়া থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করব। যদি যে কোনো দিনের নাম দেয়া থাকে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, হ্যাঁ স্যাটারডে সানডে মানডে, এইভাবে যে কোনো দিনের নাম দেয়া থাকলে আমরা সিন্স ব্যবহার করব। আবার যে কোনো মাসের নাম দেয়া থাকলে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, যে কোনো মাসের নাম, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর অক্টোবর, যে কোনো মাসের নামের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যে কোনো সাল, হ্যাঁ যেমন 1997 বা 2000 সাল 2020 সাল, যে কোনো সাল দেয়া থাকলে আমরা সিন্স ব্যবহার করব। আর ফর ব্যবহার করব আমরা ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে। কোথায় ব্যবহার করব? ইয়েস, ক্লাস রেকর্ডেড করা আছে, আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম মানে টোটাল সময়। যেমন একটু আগে বলছি আমি 3 ঘন্টা 3টা 4টা 5টা, এখন আমি যদি বলি 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, সেক্ষেত্রে কি একটা টোটাল ডিউরেশন পাচ্ছি। সো ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আবার একটু আগে বলছি আমরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার, কিন্তু এক্ষেত্রে আমি একসাথে যদি বলি 7 দিন 10 দিন 12 দিন 15 দিন 30 দিন,
সেক্ষেত্রে এটা আবার হয়ে যায় কি ডিউরেশন অফ টাইম। আবার আমি একটু আগে বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কিন্তু আমি যদি এখন বলি 5 মাস, 5 মাস, 10 মাস, 12 মাস, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আবার একটু আগে বলছি 1997, 2020। তো এখন আমি যদি ওইভাবে না বলে আমি যদি বলি 10 বছর, 20 বছর, 15 বছর, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। সো এটা আপনারা দেখি এখন অ্যান্সার করবেন আমাকে সিন্স আর ফর এর কোথায় সিন্স কোথায় ফর বসবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মানডে, তাহলে এক্ষেত্রে দিনের নাম উল্লেখ আছে, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? চোখ বন্ধ করে সিন্স। আবার দেখেন আই হ্যাভ বিন ইল ড্যাশ 3 ডেজ, এখানে 3 দিন, 3 দিনের সমষ্টি বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে? or ফর। দ্য সান হ্যাজ বিন শাইনিং ড্যাশ 3 মান্থস, 3 মাস ধরে সূর্য কিরণ দিচ্ছে, তাহলে এটা কি হবে? ফর, ডিউরেশন অফ টাইম। 3 মাস ডিউরেশন অফ টাইম। পরেরটা দেখেন 4 ঘন্টা, দে হ্যাভ বিন প্লেইং ড্যাশ 4 আওয়ার্স, এটাও কি হবে? ফর, যেহেতু ডিউরেশন অফ টাইম। for দে হ্যাভ বিন প্লেইং 10টা থেকে, তাহলে এটা কি হবে? সিন্স, পয়েন্ট since অফ টাইম। তাহলে এই দুইটা রুলস সিম্পলি মনে রাখলে কিন্তু সিন্স পরের ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবেন। অনেকেই কনফিউজড হয়ে যায় যে কখন সিন্স হবে কখন ফর হবে। তো এইভাবে যদি এই জিনিসটা মনে রাখতে পারেন এটা আপনাদের জন্য ইজি হবে। সেখানে আরো কিছু রুলস আছে, সেগুলা হয়তো অন্য আরেকদিন দেখাবো। দ্যাটস অল ফর টুডে। জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের আর কনফিউশন থাকবে না। তো আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। And thank you for your patience. More than 1 hour have gone. Okay, so I think that's enough for today. So আমাদের আজকে একটা এক্সাম হতে পারে 100 মার্কের, সবাই এক্সামে পার্টিসিপেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আজকের ক্লাসটা আমি আপলোড করে দিব আমার ইউটিউব চ্যানেলে এবং ওদের লাইভ নার্সিং একাডেমি পেজে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আজকের ক্লাসের যে পিডিএফ সেটা আপনারা পেয়ে যাবেন ক্লাস শেষে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। Yes, okay, everyone take care, Allah Hafiz.